প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে গ্রামীণ ফোন আজকের সংবাদপত্র শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। তো আমরা সংবাদপত্রের শিরোনামগুলো আগে দেখে তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, ঝুঁকিপূর্ণ বিমানে হাঙ্গেরি যাচ্ছিলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, বিদ্রোহীরা থাকছেন জেলায় জেলায়, দলের ঘোষিত প্রার্থীর বাইরে অন্যদের নিয়েও নমনীয় থাকবে আওয়ামী লীগ। মানব জমিন, ক্যাস্ট্রোর ইচ্ছে অনুযায়ী তার নামে সৌধ স্মারক কিছুই হবে না। আমাদের সময়, যেভাবে পুনর্গঠিত হচ্ছে ইসি। জয় জয় দিন, ভূমি শ্রেণী বদলের রমরমা বাণিজ্য, বিষয়টি ওপেন সিক্রেট। দৈনিক ইনকিলাব, নতুন দিগন্তে রেলওয়ে, 20 বছর মেয়াদী মাস্টার প্ল্যান, 19টি প্রকল্প বাস্তবায়ন চলমান 44টি, কোরিয়া থেকে আসছে আরো 200 কোচ ও 10টি লোকোমোটিভ। আলোকিত বাংলাদেশ, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2016 হচ্ছে, নাশকতায় জড়ালে কঠোর শাস্তি। রিজার্ভের অর্থ চুরি, ফিলিপাইনকে প্রতিবেদন দেব না বাংলাদেশ। মানবকণ্ঠ, উন্মোচন করলেন প্রধানমন্ত্রী, জাতীয় আর্কাইভে সংরক্ষিত হবে সংসদ ভবনের দুর্লভ স্থাপত্য কর্মের নকশা। আমাদের অর্থনীতি, 13টি অভিজাত ক্লাবে জুয়া খেলার উপর হাইকোর্টের নিষেধাজ্ঞা, অর্থের বিনিময়ে ক্লাবগুলোতে কোনো খেলা হয় না, ক্লাব সংশ্লিষ্টরা। দৈনিক দিনকাল, শাহজালাল বন্ধ ছিল 2.5 ঘন্টা, পাশে চলছিল প্রধানমন্ত্রীর অনুষ্ঠান। দৈনিক সংগ্রাম, 1,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত কম্প্রেসার কোনো কাজে আসছে না, শিল্প কারখানায় তীব্র হচ্ছে গ্যাস সংকট। দৈনিক করতোয়া, তফসিল কেন অবৈধ নয়, হাইকোর্ট, জেলা পরিষদ নির্বাচন। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ডিক্রিজিং তিস্তা ওয়াটার ফ্লো আ কজ অফ ওয়ারি। তো সংবাদপত্র শিরোনামগুলো দেখলাম, শিরোনাম রয়েছে আমরা দেখতে পেয়েছি। তো এর মধ্যে আমরা যখন এখানে কথা বলছি, আমরা জানি যে গতদিন ঢাকার করাইল বস্তিতে একটি আগুনের ঘটনা ঘটেছে এবং সেখানে আমরা সংবাদে যেমন দেখতে পেয়েছি যে 500 ঘর পুড়ে ছাই হয়েছে এবং এই রাতে যখন আমরা কথা বলছি তখন খোলা আকাশের নিচে অনেক হাজার হাজার মানুষ, মানে আসলে আগুন লাগার ঘটনা, বিশেষ করে শীতকালে আগুন লাগার ঘটনাটা আমাদের দেশে নিয়মিত একটা ঘটনায় রূপান্তরিত হয় এবং এক্ষেত্রে আসলে শর্ট সার্কিট থেকে শুরু করে নানা কারণ এর রয়েছে। আমাদের এখানে আসলে ওই যে মনিটরিং ব্যবস্থাটা ঠিক থাকে না, আমরা এখানে মেইনটেনেন্সটা অনেক সময় করি না এবং ছোটখাটো কারণেই কিন্তু অনেক সময় অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়। তারপরও এখানে এখন কোরাইল যে বস্তি, এই বস্তিটা থেকে মানুষকে উচ্ছেদ করবার জন্য কেউ করেছে কিনা সেটাও আরেকটি প্রশ্ন। তো আসলে হতদরিদ্র মানুষের যেখানে ঠাঁই, সেখানে এমন আগুন, মানে এটা মেনে নেওয়া যায় না। এই প্রচন্ড শীতের মধ্যে এই মানুষগুলো এখন হাজার হাজার মানুষ, নিরন্ন মানুষ, হতদরিদ্র মানুষ, যারা মানে দিন এনে দিন খায়, কর্মজীবী মানুষ, এরা এখন খোলা আকাশের নিচে। এটা আসলে অমানবিক, এক অর্থে নিষ্ঠুর। ডেইলি ইন্ডিপেন্ডেন্টের শিরোনামটি আমাদের সামনে রয়েছে, তিস্তার পানি প্রবাহ কমে যাওয়া একটি উদ্বেগের কারণ হিসেবে এখানে শিরোনাম করা হয়েছে। হ্যাঁ, তিস্তার পানিটা তো আসলে আমাদের উত্তরাঞ্চলের অনেকগুলো জেলার জন্য, আমাদের কৃষি, আমাদের শিল্প এবং ওইখানে যে কলকারখানা আছে তার জন্য অপরিহার্য। কিন্তু সেখানে পানির ফ্লো যদি কমে যায়, হ্যাঁ, সেই অঞ্চলে সেচ কাজ এবং মানে কৃষিকাজ, তারপরে নদীতে পণ্য পরিবহন, সবকিছুই আসলে মুখ থুবড়ে পড়বার অবস্থা। তো এই ব্যাপারে আমি মনে করি যে অন্যান্য ইস্যুতে, অমীমাংসী ইস্যুতে যেভাবে সমস্যার সমাধান হয়েছে, তিস্তার ব্যাপারেও আমি মনে করি যে হয়তো অচিরেই বা শিগগিরই আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে মানে একটা চুক্তিতে আমরা উপনীত হতে পারবো এবং এরপরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী বারবার
তাদের আশ্বাস দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রীও হয়তো যখন ভারত যাবেন তখন এ বিষয়ে এটি সুরাহা হবে, নিষ্পন্ন হবে। আপনি বলছেন যেমন আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে ভারত সফর রয়েছে এবং এই সফরে এই বিষয়টির একটি শুভ সমাধান হবে বলে আমরা কিছু আগাম পূর্বাভাস বিশ্লেষণধর্মী প্রতিবেদন আমরা এর মধ্যে দেখতে পেয়েছি। কিন্তু আমরা এই অতীতেও দেখেছি যে দিল্লি থেকে ইতিবাচক মনোভাব দেখানোর পরেও পশ্চিমবঙ্গের সরকারের কারণে, বিশেষ করে মমতা ব্যানার্জির কথা আমরা দেখেছি সংবাদ মাধ্যমে, যে তার এক ধরনের অবস্থার কারণে সেটি হচ্ছে না। তো বাস্তবসম্মতভাবে আপনি কতখানি এক্ষেত্রে পরিবর্তন আশা করছেন বা মনে করছেন? আমি মনে করি যে এবার হয়তো এক্ষেত্রে ভরত গল্পে এবং পানি আমরা পাবো, তিস্তার মানে ন্যায্য হিস্সাটা আমরা, মানে কোন বাস্তবতা এটি মনে হচ্ছে যেমন হতে পারে? এটা হতে পারে যে বাংলাদেশ ভারত যে সম্পর্ক সেটি কিন্তু এক মানে উচ্চতায় উপনীত। সেই উচ্চতায় থেকে এমন একটি সমস্যার সমাধান আশা করা যায়। যদিও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এখনো তার অবস্থানে অনড় কিনা সে বিষয়টি ব্যাপারে সংশয় থেকেই যায়, তারপরও আমি মনে করি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেহেতু এই মুহূর্তে শক্ত হাতে হাল ধরেছেন তার দেশে এবং তিনি কূটনৈতিক সাফল্য অর্জন করছেন, এই ক্ষেত্রে কূটনৈতিক সাফল্য অর্জন করবেন। আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকে এই বিষয়টি নিষ্পন্ন হবে এবং আমরা হয়তো তিস্তার পানিটা পাবো। এরপর হচ্ছে নির্বাচন নিয়ে অনেকগুলো শিরোনাম, আমরা প্রধান শিরোনাম হিসেবে আমরা দেখেছি বিভিন্ন সংবাদপত্রে। তো তার মধ্যে জেলা পরিষদ নির্বাচনের কথা রয়েছে, সেটিকে ঘিরে এক ধরনের প্রস্তুতিমূলক অবস্থা চলছে। যদিও আমরা দেখছি যে অন্য দলগুলো মানে যেমন বিএনপি তারাও এখানে প্রার্থী দিচ্ছেন না জেলা পরিষদ নির্বাচনে। জেলা পরিষদ নির্বাচন এটা কিন্তু মানে সরাসরি নির্বাচন না। বর্তমান আইন অনুযায়ী এটি অনেকটা মানে বেসিক ডেমোক্রেসির মতো। হ্যাঁ, প্রতিনিধি যারা নির্বাচিত প্রতিনিধি তারা, হ্যাঁ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং অন্যরা মিলে, পৌর মেয়র, তারা মিলেই কিন্তু জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করবেন। তো সেই ক্ষেত্রে জেলা পরিষদের মানে যারা মানে এই যে নির্বাচক মন্ডলী, এই নির্বাচক মন্ডলীর গরিষ্ঠ সংখ্যক এ হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের। সেই ক্ষেত্রে অন্য দলের পক্ষে নির্বাচনে দাঁড়ানোটা আসলে মানে এক ধরনের হাস্যকরী, মানে সেখানে জেতার সম্ভাবনাটা মানে একেবারে বলা যায় শূন্যের কোঠায়। শূন্যের কোঠায় যে নির্বাচনে জয়ের সম্ভাবনা, সেই নির্বাচনে অন্যরা আগ্রহী হবে বলে আমার মনে হয় না। তো সেই কারণে আমি মনে করি যে অন্য দলগুলো এক্ষেত্রে অনীহা প্রকাশ করছে, যেমন সে বিএনপি, জাতীয় পার্টি, তারপরে জাসদ বা অন্যান্য দল, তারা কিন্তু এই ক্ষেত্রে এগিয়ে আসছে না। কেন আসছে না? কারণ হচ্ছে তাদের তো একেবারেই অল্প সংখ্যক নির্বাচিত প্রতিনিধি আছেন, যেটা হয়তো সব মিলিয়ে মানে বাংলাদেশ আওয়ামী লীগ এবং অন্য দলগুলো, বাংলাদেশ আওয়ামী লীগের যে অবস্থান প্রায় 80% হচ্ছে তাদের নির্বাচিত প্রতিনিধি। তো যে কোনো নির্বাচন যদি হয় সেই নির্বাচনগুলোতে 80% যাদের প্রতিনিধি তারাই কিন্তু তাদের মনোনীত প্রার্থী নির্বাচিত হবেন বলে আশা করা যায়। সেই ক্ষেত্রে অন্য দলগুলো এখানে এগিয়ে আসবে বলে আমার মনে হয় না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আপনি লক্ষ্য করছেন যে শিরোনাম থাকছেই এবং এটি পাঠক আগ্রহেরও একটি জায়গা, এটি দান্তিক পরিস্থিতি, তার মধ্যে আবার ওখানে বিএনপির প্রার্থীও রয়েছে, সবকিছু মিলে। তো এখন আপনি কেমন দেখছেন যে শেষ পর্যন্ত নির্বাচনের সময় পরিবেশ পরিস্থিতি কেমন থাকতে পারে বা কি দাঁড়াতে পারে অবস্থা? আমার মনে হয় যে নারায়ণগঞ্জের নির্বাচনটা একটা নতুন মাত্রায় দিকে এগোচ্ছে এবং এখানে প্রধান বিরোধী দল বিএনপি অংশ নিচ্ছে। আইবি সংসদের বাইরে বিরোধী দল মানে রাজনৈতিক দল হিসেবে তো একটা বড় রাজনৈতিক দল, সেই দলের প্রতিনিধি এখানে প্রার্থী হচ্ছেন। আর এবার তো এই নির্বাচনটা হবে প্রতীকে, দলীয় প্রতীকে। সেই ক্ষেত্রে মানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইবি, তিনি খুবই জনপ্রিয়। আমরা সবাই জানি যে তিনি শামীম ওসমানকে হারিয়ে একসময় আওয়ামী লীগের প্রার্থী। সেই সময় কিন্তু প্রার্থীটা কিন্তু ছিল হচ্ছে দলগতভাবে না,
হয়তো দলের একটা সমর্থন ছিল, কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন হয়নি সেই নির্বাচনটা, কিন্তু এইবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। হ্যাঁ, এখন দলগত অবস্থান থেকে সেলিনা হায়াৎ আইভী সেই সময় নাগরিক সমাজের প্রার্থী হিসেবে অনেকের সমর্থন পেয়েছিলেন, যদি এবং তিনি খুবই জনপ্রিয় প্রার্থী। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। এখন অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরও কিন্তু বাংলাদেশে কাজ করে। তো সেই ক্ষেত্রে সেলিনা হায়াৎ আইভী এবার কত ভোট পাবেন? হ্যাঁ, তার যারা মূল সমর্থক সেই সময় ছিল তাদের অনেকেই কিন্তু এবারের নির্বাচনে তার পাশে নেই। আবার শামীম ওসমানও এখন পর্যন্ত প্রকাশ্যে তাকে জোরালোভাবে সমর্থন দেননি, এবং অন্যান্য আওয়ামী লীগের নেতারাও বিশেষ করে জেলা পর্যায়ে যারা নেতৃস্থানীয় তাদেরও কেউ কেউ এখনো তার জনসভায় বা তার যে প্রচারাভিযান সেখানে যোগ দেননি। সেই ক্ষেত্রে তার নির্বাচনের বিজয়টা কিন্তু এখনো সংশয়ের মধ্যে রয়েছে। আর অপরদিকে বিএনপির প্রার্থী, যদিও তিনি আইনজীবী হিসেবে কয়েকবার নির্বাচিত হয়েছেন, জেলা আইনজীবী সমিতি তিনি সভাপতি, আমার মনে হয় 2-3 বার ছিলেন, এবং জনপ্রিয়, কিন্তু তার জনপ্রিয়তাটা মাঠ পর্যায়ে কতটা সেটাও কিন্তু এবার মানে টেস্ট হবে, সেই পরীক্ষাটাও কিন্তু এবারই হবে। তিনি কত ভোট, তিনিও কিন্তু দলের অনেকের সমর্থন ওইভাবে জোরালোভাবে পাচ্ছেন বলে আমার মনে হয় না। তো এই ক্ষেত্রে আসলে শেষ বিচারে যদি শান্তিপূর্ণ, অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচন সেখানে হয়, তাহলে জয়ের পাল্লা কার দিকে যাবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা মুশকিল। কিউবার বিপ্লবের মহানায়ক ফিদেল ক্যাস্ট্রো তিনি প্রয়াত হয়েছেন আমরা জানি, গতদিন তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে, এবং একটি সংবাদপত্র শিরোনামে আমরা দেখলাম এমনিতে তার প্রতি শ্রদ্ধা জানানো মানুষের মিছিল, বিশ্বের বরেণ্য ব্যক্তিরা গিয়েছেন, ডিয়েগো ম্যারাডোনা ছিলেন তাদের মধ্যে, কিন্তু আমরা একটি শিরোনাম আমাদের চোখে পড়ে যে তার ইচ্ছা অনুযায়ী কোনো সৌধ হবে না, কোনো স্মারক ফিদেল ক্যাস্ট্রো আমাদের বিশ্বের বহু মানুষের কাছে একজন নন্দিত নেতা, যারা এক সময়ে বাম রাজনীতি করতেন, যারা আদর্শবাদী রাজনীতি করতেন, তাদের কাছে একটা প্রতীকের মতো। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাকের ডগায় এই যে কিউবা বিপ্লব এবং পৃথিবীর বহু দেশে বিপ্লব বলা যায়, যেমন আফ্রিকার অনেকগুলো দেশে তিনি বলা যায় বিপ্লব রপ্তানি করেছেন, দক্ষিণ আমেরিকার বহু দেশে তিনি বিপ্লব ছড়িয়ে দিয়েছেন। মানে এমন একজন বিশ্বমানের রাজনীতিক, আদর্শবাদী, যদিও প্রথম জীবনে তিনি সমাজতান্ত্রিক ছিলেন না, তিনি বিপ্লবের পর ধীরে ধীরে সমাজতন্ত্রে আকৃষ্ট হন। তো তিনি এক আদর্শ নিয়ে জীবন কাটিয়েছেন, এবং তার আদর্শটা, তার মধ্যে রোমান্টিসিজম আছে, তার আদর্শের মধ্যে সততা, নিষ্ঠা আছে, এবং তার জীবদ্দশায় কিন্তু তার নামে কোনো সৌধ ছিল না, তার নামে কোনো মূর্তি ছিল না, তার নামে কোনো রাস্তা নামকরণ হয়নি, এবং তিনি সেটা নিজেই সেই পথ রুদ্ধ করে দিয়েছেন। এবং তিনি তার শেষ ইচ্ছাও কিন্তু ছিল যে তার নামে যেন কোনো সৌধ না হয়, তার নামে যেন কোনো মিনার না হয়, তার নামে যেন কোনো তোরণ না হয়, রাস্তা না হয়, সড়ক মহাসড়ক না হয়। মানে তিনি আসলে চেয়েছেন যে তিনি যেন মানুষের হৃদয়ের মণিকোঠায় থাকেন, সকল মানুষের অস্তিত্বে, সকল বিপ্লবীর অস্তিত্বে যেন তিনি তার যে জীবন, তার যে আদর্শ, সে আদর্শকেই যেন মানুষ ধারণ করে, তার মূর্তি নয়। তার আমরা শিরোনাম দেখতে পাচ্ছি যে ফিলিপিন্স বাংলাদেশের কাছে তদন্ত প্রতিবেদন চেয়েছিল রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের। বাংলাদেশ প্রতিবেদনটি দিতে অনীহা দেখিয়েছে, এবং আবার আরেকটি ব্যাপারে রয়েছে যে রিজার্ভের অর্থ ফেরত পাওয়ার যে বিষয়টি রয়েছে, তার মধ্যে একটি ফিলিপিন্সের দিক থেকে আমরা এর আগেও দেখেছিলাম যে তারা তদন্ত প্রতিবেদনটি দেখতে চায়। এটি এখন আসলে একটা জটিল রূপ নিয়েছে। তারা এক তদন্ত প্রতিবেদন দেখতে চায়, আবার তারা আইনি লড়াইয়ের দিকেও এগোতে চায় বলেও আরেকটি
শিরোনাম আমি দেখলাম। তো এর ফলে এটি পাবার ক্ষেত্রে, ফেরত পাবার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা আছে। আশা করি যে এইসব প্রতিবন্ধকতা কাটিয়ে অচিরেই বাংলাদেশ এই অর্থটি ফেরত পাবে, বাংলাদেশ ব্যাংকে এই টাকাটা ফেরত আসবে। আমরা রোহিঙ্গা ইস্যুতে শিরোনাম দেখতে পেয়েছি, দিনের পর দিন দেখেছি। কিছুদিন আগে আমরা দেখেছি যে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান পরিদর্শন করে গেছেন মিয়ানমার। তো আজকে একটি শিরোনাম রয়েছে একটি সংবাদপত্রে যে কোফি আনান পরিদর্শন করে যাওয়ার পর রোহিঙ্গাদের উপর নির্যাতন সেখানে আরো বেড়েছে, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখছি যে আমাদের এখানেও সীমান্তে শরণার্থীদের চাপ তো বাড়ছে। হ্যাঁ, শরণার্থীদের চাপ বাড়ছে। এমনকি কয়েকটি শিরোনাম আমি দেখলাম, সেখানে বলা হচ্ছে যে কোফি আনানের উপস্থিতিতেই, তিনি যখন মিয়ানমারে ছিলেন, সফলতা অবস্থায় ছিলেন, সেই সময় নির্যাতন নিপীড়নটা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়। এবং এই যে অ্যাট্রসিটি, এই যে বর্বরতা, অমানবিকতা, নিষ্ঠুরতা, এর প্রতিবাদে গতকাল কিন্তু মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশাল মিছিল হয়, এবং সেই মিছিলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নজিব রাজাক নিজেও ছিলেন, এবং তিনি সুচির প্রতি আহ্বান জানিয়েছেন যে অং সান সুচি যেন এই বিষয়টি অচিরেই সুরাহা করেন, না হলে আসলে এক অর্থে কূটনৈতিক হুমকিও মালয়েশিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য জনাব।